এবারের আইনের আয়নায় ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন প্রখ্যাত আইনজীবী রাজদীপ বন্দ্যোপাধ্যায়। রাজদীপবাবু, এই ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট নিয়ে নানান সমস্যা দেখা দেয়, যেমন পুরুষরা এই সমস্যার সম্মুখীন হয় এবং মহিলারাও। এ ব্যাপারে যদি প্রথম থেকেই আমরা যাই, যে ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে যে বিশেষ করে আমরা দেখি মহিলারা অভিযোগ করেন, বা পুরুষরাও অনেক সময় তা বলেন মিথ্যাচার করা হচ্ছে, তাদের ব্ল্যাকমেল করা হচ্ছে, এইগুলো নিয়ে এই মুহূর্তে আইনে কি নতুন কোনো ধারা এসছে বা এটা নিয়ে আলোচনা চলছে? দেখুন, এই প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট যে আইনটা নিয়ে বলছেন, বা আগে 498 ছিল, এখন বিএনএসএ নতুন ধারা এসছে 85, অথবা যদি আপনি বলেন যে একদম পুরনো মেনটেনেন্সের যে খোরপোশের যে ধারা 125 সিআরপিসিতে যেগুলো হতো, এগুলো যেমন রয়েছে, তেমনি হিন্দু ম্যারেজ অ্যাক্টে, ডিভোর্স অ্যাক্টে, এই বিভিন্ন রকম দেওয়ানি এবং ফৌজদারি দুটো বিধিতেই, দুটো আইনেই এখানে প্রভিশন রয়েছে এবং উপায় রয়েছে যাতে মহিলারা তাদের যে গার্হস্থ্য হিংসা, তার থেকে তাদের যা আছে, মানে যে যে রেমেডিজ আছে, সেগুলোকে অ্যাভেল করতে পারেন। এছাড়া শুধুমাত্র যে আমরা যদি দেখি যে ম্যাট্রিমোনিয়াল ডিসপুটে কিন্তু শুধুমাত্র যে মহিলা যিনি বিয়ে করে নতুন আসছেন তিনি শুধু নন, অনেক সময় বয়স্ক শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও একটা বড় রকম তাদেরও একটা মানে অ্যাফ্লিকশন, বা তাদের একটা তারাও হ্যাকেল হচ্ছেন, তাদেরও অনেক সময় অনেক বলার কিছু থাকছে। সেই জন্য কিন্তু একটা আইন রয়েছে, যেটা হচ্ছে সিটিজেন, মানে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন তাদের মেনটেনেন্স অ্যান্ড প্রোটেকশনের জন্য একটি আইন রয়েছে, যে আইনটি থেকে কিন্তু তারাও বেনিফিটেড হতে পারেন। এই প্রভিশনগুলো পুরনো আইনের সাথে এই যে পদ্ধতিটা রয়েছে, এটার এনফোর্সমেন্টও অনেকটা বেড়েছে। যেমন 498 এবং 498A, আগে আমরা যেটা দেখতাম 498A লাগু হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ যার বিরুদ্ধে অভিযোগ তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হতো। এই মুহূর্তে বোধহয় সেটা কিছুটা পরিবর্তন ঘটানো হয়েছে আফটার ইনভেস্টিগেশন। তারপর তারা বোধহয় এ ব্যাপারে কিছু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। দেখুন, এই ক্ষেত্রে আর্নেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহার একটা জাজমেন্ট এসেছিল, যেটা অনেক দিনই হয়ে গেল। এই আর্নেশ কুমারের আগে সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল। আর্নেশ কুমার জাজমেন্ট আসার আগে, সেই সময় 498-এর মামলা হলে তার ক্ষেত্রে জামিন নেওয়ার যে সমস্যা, বা হঠাৎ করে আকস্মিকভাবে অ্যারেস্ট হয়ে যাওয়া, এবং তারপরে যে হ্যারাসমেন্ট হাজব্যান্ড বা ইনলজদের ক্ষেত্রে থাকতো, সেটা আর্নেশ কুমার জাজমেন্ট আসার পর থেকে অনেকটাই লঘু হয়ে যায়। আর্নেশ কুমার জাজমেন্টে কি বলা হলো? বলা হলো যে 7 বছরের নিচে যে সমস্ত অপরাধের শাস্তি বিধান করা আছে, সেই সব অপরাধগুলোকে যদি যে তদন্তকারী অফিসার তদন্ত করছেন, সেই তদন্তকারী অফিসার 14 দিনের মধ্যে নোটিশ দেবেন অভিযুক্তকে, এবং তাকে অপরচুনিটি দেওয়া হবে তার ডিফেন্সটাকে ইনভেস্টিগেটিং এজেন্সির কাছে তুলে ধরার জন্য। এই যে প্রভিশনটা, প্রথমে যখন 41 এর নোটিশ, যেটাকে প্রচলিত কথায় বলা হতো 41-এর নোটিশ দেওয়া শুরু হলো, এবং সেক্ষেত্রে এই আইনের যে একটা দিক ছিল, একটা কোয়ার্সিভ দিক ছিল, একটা ভীতিকর দিক ছিল, যে কোনো স্বামী বা ইনলজ, মানে শ্বশুর শাশুড়ি বা ভাসুর ননদ, তাদের ক্ষেত্রে সেটা অনেকটাই কিন্তু আটকে গেল। কারণ এই নোটিশ দেওয়ার পরে তাদের বেল পাওয়াটা অনেকটাই সহজ হলো, যদি না সেক্ষেত্রে খুব বড় কিছু ঘটনার কোনো প্রতিফলন থাকে। আর একটা জিনিস প্রায়শই অভিযোগ করা হয়, এবং সেটা সত্যি না মিথ্যা সেটা তো জুডিশিয়ারি ঠিক করে, কিন্তু একটা জায়গায় যেটা বারবারই প্রত্যক্ষ করি আমরা, সেটা হচ্ছে অনেক মহিলারাও এটার সুযোগ নেয়। এবং বারবার আমি দেখেছি হাইকোর্টেও জাজেরা অনেক সময় অসন্তুষ্টি দেখিয়েছেন তারা এ ব্যাপারে এরকম যদি কোনো কেস হয়, পুরুষের দিক থেকে কি কোনো আইন আছে যে এর মোকাবিলা করবে? দেখুন, এই একদম সেই প্রথমেই আমরা একটা সেই পুরনো ছোটোবেলার একটা
যখন ছোটোবেলায় অনেক নিচুর ক্লাসে পড়তাম তখন একটা রচনা লিখতে দিতে হতো যে বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ। তো সেই জায়গাটাতেই আবার ফিরে আসি, এই আইনটা অভিশাপ না আশীর্বাদ। আইন যেমন আছে তার মিসইউজও আছে। সবাই যে যারা আইনের এই অপরচুনিটিটাকে অ্যাভেল করেছেন বা করছেন বা করবেন, তারা যে সবাই প্রকৃত অর্থেই এই গার্হস্থ্য হিংসার বলি হয়েছেন সেটা নাও হতে পারে। অনেকে সেটাকে তাদের ইগো স্যাটিসফ্যাকশনের জন্য করেছে, এরমও দেখা গেছে। তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, হয়তো একটু ভেঞ্জেন্স চরিতার্থ করার জন্য, মানে ভেঞ্জেন্স স্যাটিসফাই করার জন্যও তারা অনেক সময় করেছেন, এটাও দেখা গেছে। তবে এটার তো একটা দিক, দুটো কয়েনের একটা দিক, যেমন এই দিকটা আছে যে হয়তো মিথ্যা মামলা হচ্ছে, অতিরঞ্জিত মামলা হচ্ছে, এক্সাজারেটেড ফ্যাক্টস আসছে। আবার আর একটা দিকেও দেখা যাচ্ছে কিন্তু সত্যি যারা নিপীড়িত হচ্ছেন তাদের ক্ষেত্রেও এটা খুব উপযোগী হয়ে দেখা গেছে, সেরকমও ইনস্ট্যান্স আছে। আমি একটা জায়গায় বলি যে এই মেনটেনেন্স মানে খোরপোশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট খুব সুন্দরভাবে একটা অবজারভেশন দিলেন যে এই মেনটেনেন্সের ক্ষেত্রে হাজবেন্ড তার রোজগারটা সবসময় কম করে দেখায় এবং হাজবেন্ডের রোজগারটাকে এক্সারেটেড করে দেখায় হচ্ছে তার স্ত্রী যখন তিনি মেনটেনেন্স চাইছেন। তাহলে আমাদের আদালত কিন্তু সবসময় এই জায়গাটা নিয়ে কশাস যে এই ধরনের কোনো যে ডিসপিউট, ম্যাট্রিমোনিয়াল ডিসপিউট, সেই ডিসপিউট এই আমি যে আদালত যে বিষয়টার কথা বললাম যে মেনটেনেন্সের ক্ষেত্রে যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্টটার কথা বললাম, এটা খুব ফেমাস জাজমেন্ট, রাজনীশ ভার্সেস নেহা। এই ক্ষেত্রে এই ধরনের যেটা অবজারভেশন সুপ্রিম কোর্ট রেখেছিলেন। তো বিষয়টা হচ্ছে কোর্ট, আইন প্রণেতারা, লেজিসলেচার সবসময় কিন্তু এই বিষয়টাতে সতর্ক দৃষ্টি রাখেন যাতে কোনো আইনের মিসইউজ না হয়। কারণ আমাদের একটা জায়গায় বলাই আছে, আমাদের আইনের মূল কথা হচ্ছে 100 জন দোষী ছাড়া পেয়ে যাক, একজন নির্দোষ যেন সাজা না পায়। সেই জায়গায় সেই মেকানিজম সেট করার জন্যই এই আর্নেশ কুমারের জাজমেন্ট সুপ্রিম কোর্ট দিয়েছেন, যাতে আকস্মিকভাবে কেউ অ্যারেস্ট না হয়, তার কোনো ডিফেন্স ছাড়া এবং সঠিকভাবে তদন্ত ছাড়া যেন আইনের মিসইউজ না হয়। সুপ্রিম কোর্ট সবসময় তার দিকে নজর রাখছেন এবং যদি তারপরেও মিসইউজ হয় এবং সেটা যদি আইনের পরবর্তীকালে উঠে আসে, তখন ম্যালিসিয়াস প্রসিকিউশনের রাস্তা খোলা আছে। সেই জায়গায় যিনি এই ব্যাপারটা থেকে অ্যাফ্লিক্টেড হলেন বা যিনি এটার জন্য ক্ষতিগ্রস্ত হলেন, তিনি পাল্টা মামলা করতে পারেন। ম্যালিসিয়াস প্রসিকিউশন মানে একটা ডিফামেশনারি আর একটা ডিফামেশন স্যুটের আর একটা প্রকারান্তর। তো রাস্তা খোলা আছে। আমাদের আদালতও ভাবছে, সর্বোচ্চ আদালত সেটা তারাও ভাবছেন, আইন প্রণেতারাও ভাবছেন। তা সত্ত্বেও একেবারে যে মিসইউজ বন্ধ হয়ে যাবে বা বন্ধ হয়ে গেছে এরমও ব্যাপার নয়। অনেক ক্ষেত্রেই ইগো, ইমোশনস এগুলো অনেক লোকের সাফারিংসের কারণ হচ্ছে এবং তার মাধ্যম হচ্ছে এই যে ক্রিমিনাল মামলা বা মেনটেনেন্সের মামলা, এগুলো তার মাধ্যম হয়ে দেখা যাচ্ছে। আরেকটা জিনিস আমরা প্রায়শই দেখি যে ডিভোর্সের মামলা করা হলো, আর অ্যামাকেবল সেটেলমেন্ট হলে হয়তো তাড়াতাড়ি হলো, কিন্তু ডিভোর্সের মামলা এত লিঙ্গার হচ্ছে। এইগুলো লিঙ্গার হওয়ার ফলে তো দুপক্ষই একটা মানে ওর মধ্যে পড়তে হচ্ছে, একটা টাইম ওয়েস্ট হচ্ছে। এটা এত ডিলে হচ্ছে কেন? দেখুন, মামলার ক্ষেত্রে ডিভোর্সের মামলা একটা সিভিল প্রসিডিওরের মধ্যে আসে, অর্থাৎ দেওয়ানি বিধির মধ্যে আসে। এক্ষেত্রে সব থেকে বড় জিনিস হচ্ছে, আমাদের আইনে একটা থিওরি আছে অডি অল্টারেম পার্টেম, মানে যে কোনো পক্ষকে, যারা যুযুধান পক্ষ, যাদের কাউন্টার সাবমিশনস আছে একে অন্যের দিকে, অ্যাডভার্সারি যেগুলো সাইডস রয়েছে, তাদেরকে ফেয়ার অপরচুনিটি দেওয়া হবে তাদের বক্তব্য পেশ করার জন্য। তাদের যথাযোগ্য, যথাবিহিত তাদেরকে সুযোগ দিতে হবে তার বক্তব্য পেশ করার জন্য।
এবং যেহেতু সত্য উদ্ঘাটনের যে পদ্ধতি সিপিসি বা আমাদের আইনে যেভাবে বলা আছে, সেই আইনি পদ্ধতিতে বা পদ্ধতির বেশ কিছু পদক্ষেপ আছে, যে পদক্ষেপগুলো সরাসরি নয়। অন্যান্য অনেক দেশেই আছে যেখানে খুব যে মেকানিজম আছে সেটা অনেক স্ট্রেট, কিন্তু আমাদের এখানে মেকানিজমটা বেশ কিছু স্ক্রিনিং প্রসিজিওরের মধ্যে দিয়ে যায়। আমরা বেশ কিছু মানে সিভিল প্রসিজিওর কোড কিন্তু ক্রিমিনাল প্রসিজিওর কোডের থেকে অনেকটাই জটিল। এবার এই জটিলটাকে মানে নেগেটিভ অর্থে জটিল নয়, জটিল হচ্ছে এই কারণে কারণ সেখানে আইন বা অধিকারের জায়গাটাকে অনেক চিন্তা ভাবনা করে, অনেক সুদৃঢ় রেখে তারপরে বিচার ব্যবস্থাটাকে করা হয়। সুতরাং এটাকে আমি যদি ইংরেজিতে বলি, খুব সুন্দর একটা শব্দ আছে, লিগাল জার্গনস। তো এই পদ্ধতির মধ্যে দিয়ে যেতে যেতে একটা সময় লেগে যায়। তার জন্য হয়তো অনেকে তার জন্য অনেকভাবে তাদের অসুবিধে হয়, কিন্তু বর্তমান সময় এই যে পদ্ধতিগত জায়গাগুলোকে আরও যাতে তাড়াতাড়ি করা যায় তার জন্য আদালত বিশেষ বিশেষ পদ্ধতি নিচ্ছেন, প্র্যাগমেটিক অ্যাপ্রোচ, এবং সেখানে সাক্ষী করার ক্ষেত্রে তাদের তাড়াতাড়ি করা। এবং এই ব্যাপারটাকে আদালত সবসময় মাথায় রাখে যে যত তাড়াতাড়ি জাস্টিস ডেলিভারি সিস্টেম কোনো মানুষকে বিচার পৌঁছে দিতে পারবে, সেটা তার কাছে জাস্টিস, তার সম্পূর্ণ জাস্টিস দেওয়া কিন্তু সেটার একটা মানে এই তাড়াতাড়ি করে জাস্টিস দেওয়াটা সম্পূর্ণ জাস্টিস দেওয়ার একটা পদ্ধতির অন্তর্গত। সুতরাং এই জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড, এই যে আমাদের আপ্তবাক্য রয়েছে, প্রভাবস রয়েছে, সেই জায়গাটা থেকে বিচার বিভাগ বা কোর্ট সবসময় চেষ্টা করে সেখানে যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া যেতে পারে। তবে ইনফ্রাস্ট্রাকচারগত সমস্যা, বিভিন্ন কোর্টে প্রচুর মামলা পেন্ডিং পড়ে আছে, ইনফ্রাস্ট্রাকচার আরও উন্নত হওয়ার দরকার আছে। সময়ের সাথে সাথে হয়তো সেগুলো হবে আরও তাড়াতাড়ি, মানুষের পক্ষে যাতে জাস্টিস অ্যাভেল করার সুযোগ হয় সেটা হবে হয়তো আগামী দিনে, আশা করা যায়। এমন অনেক পরিবার রয়েছে, মহিলারা রয়েছেন যারা মুখ ফুটে কিছু বলতে পারেন না। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে দিনের পর দিন, কিন্তু কারো কাছে বলতেও পারছেন না। তাদের পারিবারিক পরিমণ্ডলটা এমন, সে আর্থিক দিক থেকে হোক বা অন্য সব দিক দিয়ে হোক, তারা মুখ ফুটে বলতে পারছেন না, অথচ তাকে কিন্তু সহ্য করে যেতে হচ্ছে। অথচ তার যে স্বামী, সে কিন্তু দিনের পর দিন সেটা তাকে অত্যাচার করে যাচ্ছে। এক্ষেত্রে সে তো কিছু কোনো জায়গায় বলতে পারছে না, কিন্তু সে যখন থানায় গিয়ে কিছু বলতে যাচ্ছে, তার কথাটাও যে সঠিকভাবে মূল্যায়ন হচ্ছে থানাতে, সেটাও দেখা যায় না। সেক্ষেত্রে অনেক সময় তো একটা মানে আমাদের যেটা জুডিশিয়ারিতে নিয়ম, যে একটা চার্জশিটের ওপরে চার্জ ফ্রেম হয়, যারা চার্জ ফ্রেম করে, তা সেই জায়গায় অনেক সময় দেখা যায় নানান রকম ম্যানিপুলেশন পারমুটেশন যা হয় আর কি, আমি আর পরিষ্কারভাবে বলছি না। তা সেই জায়গায় অনেক সময় মহিলারা পিছিয়ে যায়, মহিলাদের কিন্তু এই পরিস্থিতির শিকার হতে হয়। তো এই সময় মহিলাদের কি করা উচিত? মহিলাদের জন্য, মহিলাদের সুরক্ষার জন্য যে আমাদের পদ্ধতিগতভাবে অনেকগুলো এজেন্সি ঠিক করা হয়েছে, যেমন মহিলা কমিশন রয়েছে, জাতীয় বা স্টেট মহিলা কমিশন রয়েছে, থানা পুলিশ রয়েছে, প্রোটেকশন অফ ওমেন ফ্রম ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের অন্তর্গত অ্যাসাইন্ড প্রোটেকশন অফিসার্সরা রয়েছেন। এই জায়গাগুলো রয়েছে, কিন্তু যে মহিলা সত্যিকারের অত্যাচারিত হচ্ছেন তার কাছে হয়তো সেই ইনফরমেশনটুকুনি নেই বা সেই নলেজটুকুনি নেই যে তারা কোন জায়গাটাকে, কোন অপরচুনিটি অ্যাভেল করলে তারা সঠিক একটা তাদের সঠিক উপকার হবে, সেই জায়গাটা অনেক সময় তারা বুঝতে পারেন না, যে কারণে তারা সেই সঠিক জায়গা অবধি পৌঁছাতে পারেন না। মহিলাদের আজকের যুগে দাঁড়িয়েও মহিলাদের মধ্যে অনেক মহিলাই আছেন যারা অত্যাচারিত হচ্ছেন, তাদের হয়তোবা সেই অর্থে প্রথাগত বা বাস্তব শিক্ষার বেশ কিছু অভাব থাকে, যে কারণে তাদের ক্ষেত্রে এই ইনফরমেশনসগুলো তাদের কাছে হয়তো নেই, যে এই ধরনের স্টেট মেকানিজম রয়েছে, যে তাদের ক্ষেত্রে শুধুমাত্র পুলিশের উপর তাদেরকে নির্ভর করতে হবে এরমও নয়, তাদের জন্য মহিলা কমিশন রয়েছে। পুলিশ যদি তাদেরকে দেখা যায় পুলিশ তাদের কথা শুনছে না, তাহলে তারা মহিলা কমিশনে যেতে পারেন, প্রোটেকশন অফিসারের কাছে যেতে পারেন, এবং সরাসরি কোর্টেও আসতে পারেন। কোর্টে আসলে যে কোনো মহিলা মানে যিনি বাদী যাবেন, তার যদি আর্থিক
সক্ষমতা না থাকে তিনি লিগাল এডের সার্ভিস নিতে পারেন। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মহিলারা যারা অত্যাচারিত হচ্ছেন তাদের আর্থিক সক্ষমতা সেই অর্থে নেই, কারণ একজন আর্থিক স্বাবলম্বী মহিলার থেকে একজন আর্থিক যিনি স্বাবলম্বী নন তার প্রতি দেখা যায়, মানে স্ট্যাটিস্টিক্স বলে তাদের তাদের উপর ডোমেস্টিক ভায়োলেন্স বা ইনফ্লিকশন অফ ক্রুয়েলটিটা অনেকটা বেশি হয়। সুতরাং কম্প্যারিজনে যে মহিলার উপর, যে মহিলা এই আর্থিকভাবে সচ্ছল নন, তাকেও যাতে, তার কাছেও যাতে বিচার প্রক্রিয়া থেকে তিনিও দূরে না থাকেন তারও একটা সুনির্দিষ্ট মেকানিজম রয়েছে। কিন্তু সেই অ্যাভেল করার জন্য তাদের আদালত বা থানা বা এই ধরনের সরকারি জায়গাগুলোয় গেলে এবং খোঁজ নিলে তারা জানতে পারবেন। সব থেকে বড় জিনিস হচ্ছে আজকাল বহু জায়গায়, আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে বহু জায়গায় মহিলা থানা আলাদা করে করা হয়েছে, প্রায় সর্বত্রই হয়েছে, কিছু হয়তো ব্যতিক্রম থাকতে পারে, সর্বত্রই মহিলা থানা একটা রয়েছে। সে মহিলা থানা শুধুমাত্র তাদের, সেখানে সব অফিসাররাও মহিলা এবং তারা মহিলাদের অধিকার নিয়েই কাজ করেন। সুতরাং তাদের জন্য যে ডেজিগনেটেড একটা থানা, তাদের শুধু মহিলাদের কথা শোনার জন্যই, মহিলাদের কে হেল্প করার জন্যই যে পুলিশের একটা একটা চ্যাপ্টার কাজ করছে, এটা তাদেরকে জানানো এবং সেই অধিকারটা তারা কিন্তু তাদেরকে সুরক্ষিত করার জন্য, আমার মনে হয় এটা একটা বড় পদক্ষেপ এবং এটা অনেকটাই তাদেরকে সুরক্ষিত করার জন্য অনেক এগিয়ে এসছে। বর্তমান এই মহিলা থানাগুলি যথেষ্ট একটা সুফল দিচ্ছে মহিলাদেরকে। আরেকটা জিনিস দেখা যায় যে দুপক্ষর বিরুদ্ধে এই অভিযোগ আনে, উনি পুরুষের দিক থেকে ডিভোর্স দেওয়া হচ্ছে না, অথবা যিনি মহিলা তিনি ডিভোর্স দিচ্ছেন না এবং তার জন্য লিঙ্গারিং হচ্ছে ব্যাপারটা। এরকম কেস হলে কি করা উচিত বলে মনে হয় দুপক্ষের ক্ষেত্রে? এই প্রসিজিওরকে দীর্ঘায়িত করার জন্য যে কোনো পার্টি যে চাইছে তা প্রসিজিওরটাকে দীর্ঘায়িত করার জন্য সে কোনো একটি সুনির্দিষ্ট পথ অবলম্বন করছে। হয় সে দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাতে তিনি সময় চেয়ে যাচ্ছেন, অথবা বিভিন্ন সময় তিনি কোর্টে অনুপস্থিত থাকছেন, অথবা এই ধরনের কোনো যে পদ্ধতিগুলো তিনি অবলম্বন করছেন, আমরা যে আদালতে মামলা চলছে তার উচ্চ আদালতে গেলে সেই বিষয়টা যদি জানাই, বা আইনেও তার প্রভিশন আছে যে কেউ যদি দীর্ঘদিন ধরে কোনো উপায় অবলম্বন করে যেটি সঠিক নয়, মানে কোনো মানে নেফেরিয়াস ট্যাকটিক্স নিয়ে সে যদি এটাকে স্ট্রেচ করার চেষ্টা করে টাইম লিমিটটাকে, টাইম ফ্রেমটাকে, তাহলে তার বিরুদ্ধে কি কি করা আছে তার আইনে প্রভিশন আছে। কিন্তু সেটাকে আমরা একটা নির্দিষ্ট পদ্ধতিতেই অ্যাপ্লাই করতে পারি, সেটা যে সবসময় খুব এফেক্টিভ হয়েতে, খুব এক্সপেডাইট হয়েতে আমরা সেই রেজাল্টটা পাই সেরকম নয়। তবে তার প্রভিশনস আছে। আমরা হয়তো অনেক সময় বিভিন্ন ডিভোর্সের মামলা হাইকোর্টে গিয়ে আমরা অর্ডার পাই যে এটাকে একটা টাইম ফ্রেম বেঁধে দেন হাইকোর্ট, যে এর মধ্যেই মামলা এই সময়সীমার মধ্যে শেষ করতে হবে। তখন যে বিচারপতি মামলা শুনছেন তিনি তখন সেটাকে একটা সময়সীমার মধ্যে ধরে মামলাটাকে শেষ করার চেষ্টা করে। এখন কোর্টগুলোরও নিজস্ব বাধ্যবাধকতা আছে, কোর্টগুলো একটা পরিকাঠামোগত বেশ কিছু সমস্যায় ভোগেন, তার মধ্যে দাঁড়িয়েও চেষ্টা করা যেতে পারে এইভাবে তারা বিষয়গুলোকে ত্বরান্বিত করার। ডিভোর্সের ক্ষেত্রে অনেক সময় দেখেছি, যদি কারোর পুত্র সন্তান বা কন্যা সন্তান থাকে, কে তাকে রাখবে, অনেক সময় মা দাবি করেন অথবা তার বাবা দাবি করেন, এক্ষেত্রে একটা টানাটানি লক্ষ্য করা যায়। এক্ষেত্রে নির্দিষ্ট নিয়মটা কি? দেখুন, প্রথম জিনিস হচ্ছে একটা প্রিজাম্পশন ফ্যাক্টর কাজ করে, যে 7 বছর অবধি কোনো বাচ্চা যদি অন্যথা না হয়, মানে মায়ের ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে, মা যদি মেন্টালি ইনক্যাপাসিটেড না হন, বা তিনি যদি অন্যত্র বিবাহিত অবস্থায় আছেন, হাজব্যান্ড বা কোনো কোনো মার অন্য কোনো এমন কোনো বিষয় আছে যে জিনিসটা সন্তানের পক্ষে ভালো নয়, সেরকম কোনো বিষয় না থাকলে ন্যাচারাল প্রিজাম্পশন হচ্ছে 7 বছর অবধি বাচ্চা মার কাছে বেটার কাস্টাডিতে থাকবে। এরপরে সবথেকে বড় কথা হচ্ছে বাচ্চার ভালো মন্দ বিচার করে, এবং বাচ্চা যার কাছে সবথেকে ভালো থাকবেন, তার শিক্ষাগত বিকাশ, তার সামাজিক বিকাশ, তার শারীরিক বিকাশ, যার কাছে পেরেন্ট, যে বাবা বা মার যার কাছেই সেটা বেটার হবে, সেইখানেই
তার প্রতিপালন হবে, সেই বাবা বা মার কাছে, সেই পেরেন্টের কাছেই তার কাস্টাডি থাকবে, এটা কোর্ট অর্ডার দেন। এই চলতি ভাষায় একে গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডশিপ অ্যাক্টের মামলা হয়, যেটাকে অ্যাক্ট 8-এর মামলা আমরা চলতি ভাষায় বলি। সেই মামলায় সেক্ষেত্রে কিন্তু কোর্ট অর্ডার দেবেন বিচার করে যে কার কাছে বাচ্চার বিকাশ, তার ডেভেলপমেন্ট সব থেকে ভালো হচ্ছে বা হতে পারে, বা কার কাছে থাকলে বাচ্চার ক্ষতি হতে পারে, এই তুল্যমূল্য বিচার করেই কোর্ট এই অর্ডারটা দেন। অনেক ক্ষেত্রে সন্তান দেখা যায় মায়ের কাছে থাকতে চায় অথবা বাবার কাছে থাকতে চায়, তার যে চাহিদা সেটাও কি একটা জাজমেন্টের দিক দিয়ে ওই করা হয়, দেখুন, লক্ষ্য রেখে ডিসিশন নেওয়া হয়? বাচ্চার চাহিদা বা বাচ্চার ইচ্ছেকে অবশ্যই গুরুত্ব দেওয়া হয়, কিন্তু যেহেতু বাচ্চা নিজে তার বয়সের কারণে তার বেটারমেন্ট, বাচ্চার নিজের অনেক কিছুই ভালো মনে হতে পারে, কিন্তু সেটা হয়তো সার্বিক অর্থে তার বেটারমেন্ট নাও হতে পারে, সেটা কোর্ট বিচার করবেন তার নিজস্ব বিচার পদ্ধতি দিয়ে, যে প্যারামিটার্সগুলো রয়েছে সেগুলোকে চিন্তাভাবনা করে। বাচ্চার এডুকেশন কোথা থেকে হতে পারে, তার সব থেকে ভালো, তার উপরে তার পারিপার্শ্বিক যে মানে আবহাওয়া, পরিমণ্ডল, তার কি ইম্প্যাক্ট পড়ছে, তার আশেপাশের লোকজন তার উপর কীরকম ইম্প্যাক্ট ক্রিয়েট করছেন, এই সবটা বিচার করেই সেখানে বাচ্চার ইচ্ছাটা একটা ক্রাইটেরিয়া, বাট সেটা সবটা নয়। বাচ্চার ইচ্ছাটা অবশ্যই সেখানে বাচ্চার ইচ্ছা, মনের অবস্থা, তার মনের বিকাশটাও একটা ফ্যাক্টর, কিন্তু সেটা সব নয়, তার বাইরেও অনেক প্যারামিটার্স আছে। আজকের এই ডিসকাশনটা এমন একটা পর্যায়ের, খুব ভাস্ট সাবজেক্ট, পরবর্তী অধ্যায়ে আমরা এটা নিয়ে আরও আলোচনা করব।